মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021, এটা পার্ট 8, ভৌতবিজ্ঞান নবম শ্রেণী, পূর্ণমান 50। এখানে পুরো কোশ্চেন রয়েছে। এখানে প্রথমে এমসিকিউ রয়েছে 8টি, 1-এর দাগে, 2-এর দাগে রয়েছে শূন্যস্থান 3টি, 3-এর দাগে রয়েছে সত্য অথবা মিথ্যা লিখো 6টি, এরপরে 4-এর দাগে রয়েছে 3টি এক কথায় উত্তর দাও প্রশ্ন, এরপরে 5-এর দাগে রয়েছে মোট 9টি প্রশ্ন, প্রতিটির পূর্ণমান 2, এবং 6-এর দাগে রয়েছে মোট 4টি প্রশ্ন, এখানে প্রতিটি প্রশ্নের পূর্ণমান 3। এই ভিডিওতে আমরা পুরো প্রশ্নের উত্তর আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে ধন্যবাদ। চলো শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো। ভৌত রাশি নয় কিন্তু, তো এখানে ক, খ, গ, ঘ 4টি উত্তর রয়েছে। কতে দেওয়া আছে একটি ন্যাপথলিন বলের ভর, খ একটি ন্যাপথলিন বলের ভরবেগ, গ একটি ন্যাপথলিন বলের গন্ধ, ঘ একটি ন্যাপথলিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো এখানে প্রত্যেকটিতে ন্যাপথলিন বল আছে, কিন্তু একটি ভর, একটি ভরবেগ, ক্ষেত্রফল। এখানে দেখো এই তিনটি হচ্ছে ভৌত রাশি, কিন্তু বলের গন্ধ এটি ভৌত রাশি নয়। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর। এরপরে 2 নম্বর প্রশ্ন, আইসোবারের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো, এদের ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। তো আমরা জানি আইসোবারের ক্ষেত্রে কি হয়, ভর সংখ্যা সমান হয়, সেক্ষেত্রে খ নম্বর সঠিক। এরপরের প্রশ্ন 1-3 নম্বর, ভরবেগের মাত্রিয় সংকেত হলো, ভরবেগের মাত্রিয় সংকেত হচ্ছে mL/t-1। তারপর 1-4 নম্বর প্রশ্ন, জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো, জলের ঘনত্ব, জলের সান্দ্রতা, জলের তাপ পরিবাহিতা, জলের পৃষ্ঠটান। সঠিক উত্তর জলের পৃষ্ঠটান। এরপরে 1-5 নম্বর প্রশ্ন, শক্তির মাত্রিয় সংকেত হলো, শক্তি এখানে mL/t-2। 6 নম্বর প্রশ্ন, কোনো স্প্রিংয়ের বল দ্রব্যকের একক হলো নিউটন পার মিটার। সেক্ষেত্রে সঠিক উত্তর ঘ নম্বর। 7 নম্বর প্রশ্ন, গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ার নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো NO2। এরপরে 8 নম্বর প্রশ্ন, একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হলে যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির স্থিতিশক্তি সর্বাধিক হবে। সেক্ষেত্রে খ নম্বর সঠিক। 2-1 নম্বরে, বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কলয়েডীয় মিশ্রণের উদাহরণ আমরা লিখি মিল্ক অফ ম্যাগনেসিয়া। এরপরে 2 নম্বর প্রশ্ন, জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে কম হবে। তো আমরা শুধু লিখলাম কম। 3 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট। এরপর 3 সত্য অথবা মিথ্যা।
3 নম্বর প্রশ্ন, আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি, সত্য। তো আমরা এখানে সত্যই লিখি। 2 নম্বর প্রশ্ন, একটি বস্তু 8 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে 8 সেমি। এটা মিথ্যা হবে, কারণ এখানে তার বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করার অর্থ হচ্ছে তার ব্যাস বরাবর যাওয়া, অর্থাৎ 2r দূরত্ব অতিক্রম করত। এটি সঠিক উত্তর হইতো। 3 নম্বর প্রশ্ন, কার্বন 12 স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব এত হলে একটি ক্লোরিন পরমাণুর ভর এত ইউ, সত্য। এরপরে 4 নম্বর প্রশ্ন, ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সত্য হবে, এবং এর ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা দেখা দেয়। এরপর 5 নম্বর প্রশ্ন, যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার pH > 7। তো মিথাইল অরেঞ্জের রং হলুদ হয় ক্ষার দ্রবণে, এবং ক্ষার দ্রবণের pH > 7 হয়, সেক্ষেত্রে উত্তর সঠিক, সত্য হবে। 4 নম্বর প্রশ্ন, কার্য একটি ভেক্টর রাশি, না এটা মিথ্যা হবে, কারণ আমরা জানি কার্য স্কেলার রাশি। উপরে প্রশ্নগুলি কোশ্চেনের উপরে করে দেওয়া আছে, তোমরা মার্জিন টেনে ভালো করে প্রশ্নের সিরিয়াল নম্বর সহ উত্তর ভালো করে লিখবে। এরপরে 4 নম্বরের প্রশ্ন, একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও। 4-এর 1 নম্বর, এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত? তো আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তো যেহেতু এসআই পদ্ধতিতে বলছে, তাহলে 44 গ্রামকে কেজিতে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে 10 দিয়ে আমরা তার সূচক দিলাম -3 কেজি। 4-এর 2 নম্বর প্রশ্ন, রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে? তো এখানে যে পদার্থের বেশি স্থিতিস্থাপক তার ইয়ং গুণাঙ্কের মানও বেশি হবে, তো এটা হবে ইস্পাত। 4-এর 3 নম্বর প্রশ্ন, একটি অ্যাসিড লবণের সংকেত লেখো। তো এখানে সংকেত লিখতে বলছে, অ্যাসিড লবণ বলতে সোডিয়াম বাইসালফেট। তো আমরা শুধুমাত্র সংকেতটাই লিখব, NaHSO4। ওকে। এরপরে 5 নম্বরের প্রশ্ন, এখানে মোট 9টি 2 নম্বরের প্রশ্ন আছে, এবং তারপরেই রয়েছে 6 নম্বরে। মোট এখানে 4টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির পূর্ণমান হচ্ছে 3। 5 নম্বর প্রশ্ন, এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এত হলে এসআই এককে ওই ঘনত্বের মান নির্ণয় করো। এসটিপিতে হাইড্রোজেনের ঘনত্ব এখানে দেওয়াই আছে 0.898 গ্রাম পার লিটার। তো আবার আমরা জানি 1 গ্রাম পার লিটার সমান 1 কেজি পার মিটার কিউব। সুতরাং এসআই পদ্ধতিতে হাইড্রোজেনের ঘনত্ব হবে 0.0898 কেজি পার মিটার কিউব। এরপরে 5-এর 2 নম্বর প্রশ্ন পড়ে নাও। একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো। মৌলের পরমাণুর প্রোটন প্লাস ইলেকট্রন মিলে আছে 184। আমরা জানি প্রোটন আর ইলেকট্রন সমান থাকে,
তো সেক্ষেত্রে প্রোটন সমান ইলেকট্রন কত হবে, 184কে 2 দিয়ে ভাগ, কাটাকুটি করে 92। আবার পরমাণুর ভর সংখ্যা দেওয়া আছে 235। সুতরাং নিউট্রন সংখ্যা কী হবে, ভর সংখ্যার থেকে প্রোটন সংখ্যাকে মাইনাস করে দেব। এখানে ভর সংখ্যা 235 মাইনাস 92 করে 143। এরপরে প্রশ্ন 5-এর 3 নম্বর। 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ যার আণবিক ভর 180 আছে, দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করতে বলছে। দেখে নাও উত্তরে গ্লুকোজের আণবিক ভর 180, সুতরাং গ্রাম আণবিক ভর কী হবে, 180 গ্রাম হবে। সুতরাং 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল। তাহলে 18 গ্রাম গ্লুকোজ কী হবে, 18/180 মোল, অর্থাৎ 0.01 মোল। সুতরাং দ্রবণের মোলার মাত্রা 0.1 মোল পার লিটার। পর 5-এর 4 নম্বর প্রশ্ন। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফারিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুই ধরনের দ্রবণের মধ্যে পার্থক্য নির্ণয় করতে কী বিকারক ব্যবহার করবে, সংশ্লিষ্ট ভৌত পরিবর্তন উল্লেখ করো। এখানে উত্তর, বিকারক যে ব্যবহার করবো সেটা হচ্ছে BaCl2 অর্থাৎ বেরিয়াম ক্লোরাইড। লঘু সালফারিক অ্যাসিডের সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় বেরিয়াম সালফেট এর সাথে আতক্ষেপ পড়ে, কিন্তু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কোনো আতক্ষেপ পড়ে না। বিক্রিয়ার সমীকরণ দেওয়া রইল। এরপরে প্রশ্ন 5-এর 5 নম্বর। জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণু দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য তা নির্ণয় করো। জল দ্রবীয় দ্রাবক, তো দ্রবীয় সোডিয়াম ক্লোরাইড NaCl জলে বিয়োজিত হয়ে Na+ ও Cl- আয়নে পরিণত হয়, কিন্তু প্রোটিন অদ্রবীয় পদার্থ, তাই দ্রবীয় দ্রাবক জলের মধ্যে প্রোটিন অণু দ্রবীভূত হয় না। এরপরের প্রশ্ন 5-এর 6 নম্বর। কোনো বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করে যে বস্তুটির ভরবেগ হলো 2me⁴1/2। তো এখানে ধরা যাক m ভরের একটি বস্তু v সমবেগে গতিশীল, সুতরাং বস্তুটির গতিশক্তি কী হবে, E সমান ½mv² হবে। এখান থেকে কোনাকুনি গুণ করে v এর মান বের করলাম √2e/m। সুতরাং বস্তুর ভরবেগের সূত্র কি, p সমান mv। এখানে m এবং v এর মান বসিয়ে দিয়ে আমরা এখানে mটাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছি রুটের ভিতরে, তাহলে m²। এখান থেকে mm কাটা গিয়ে √2me হয়ে গেছে, এবং সেটা সমান 2me⁴1/2। এরপরে প্রশ্ন, সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতার গড় বেধের মান কীভাবে নির্ণয় করা যায়। তো সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কিন্তু 1 mm বা 0.1 সেমি। তাই সাধারণ স্কেলের সাহায্যে পাতলা কাগজের গড় বেধ নির্ণয় করার জন্য কাগজকে অনেকগুলি ভাঁজ দিয়ে পুরু করা প্রয়োজন। এই অবস্থায় ভাঁজ করা কাগজের গড় বেধ যদি x হয় এবং ভাঁজ সংখ্যা যদি y হয়, তাহলে প্রতিটি পাতার গড় বেধ কী হবে, x/y হবে। এরপরে প্রশ্ন 5-এর 8 নম্বর। আলফা কণার বিস্ফোরণের ফলাফল থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে কী কী সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। আলফা কণা বিস্ফোরণের পরীক্ষা থেকে রাদারফোর্ড নিম্নলিখিত সিদ্ধান্তগুলিতে উপনীত হয়েছিলেন। 1 নম্বর, 2 নম্বর, তারপর এখানে 3 নম্বর এবং 4 নম্বর দেখে দেখে লিখে নাও। 5-এর 9 নম্বর প্রশ্ন। 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার/সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে তা নির্ণয় করো।
তো এখানে বস্তুর ভর কিন্তু এম দেওয়া আছে 1 কেজি, গতিবেগ ভি আছে 1 মিটার পার সেকেন্ড। অতএব বস্তুর গতিশক্তি কী হবে, হাফ অফ এম ভি স্কোয়ার হবে। তো এখানে 1/2, এম হচ্ছে 1 এবং ভি হচ্ছে 1, সেক্ষেত্রে এখানে হিসাব করে আসলো 1/2 জুল। এরপরে প্রশ্ন 6 দাগের প্রশ্ন, 6-এর 1 নম্বর। একটি ট্রেনের গতিবেগ দেওয়া, দ্রুতি দেওয়া আছে, ব্রেক কষে এত স্পন্দন সৃষ্টি হলো, ট্রেনটি থামাতে কত সময় লাগবে তা নির্ণয় করতে বলছে। এখানে ট্রেনের প্রাথমিক বেগ ইউ 60 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমরা এটাকে 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ডিভাইড করে কী পাবো, 122 হয়, অর্থাৎ 50/3 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরপরে অন্তিম বেগ কিন্তু ব্রেক কষে যেহেতু গাড়িটি থেমে গেছিল, তো অন্তিম বেগ 0 হয়ে যাবে। আর মন্দন দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় নির্ণয় করতে বলছে, তো আমরা জানি ভি সমান ইউ মাইনাস এটি মন্দনের ক্ষেত্রে। এই সমীকরণ থেকে নির্ণয় সময়, এখানে ভি এর মান, ইউ এর মান, ভি এর মান এবং এ এর মান বসিয়ে 50/3 সেকেন্ড, অর্থাৎ 16 2/3 সেকেন্ড নির্ণয় সময়। এবার 6-এর 2 নম্বর প্রশ্ন, প্রশ্নটি দেখে নাও ভালো করে। একটি জৈব যৌগের ভর অনুপাতে এত % ফসফরাস আছে, যদি ওই যৌগের একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো এবং যৌগটির একটি অণুর আয়তন সম্পর্কে কি বলতে পারো। জৈব যৌগের একটি অণুতে ফসফরাসের পরমাণুর সংখ্যা 1, ফসফরাসের পারমাণবিক ভর আবার 31 দেওয়া আছে। প্রশ্ন অনুসারে জৈব যৌগের ভরের 0.031% ইকুয়াল 31 হবে, বা এখান থেকে জৈব যৌগের ভর ইন্টু এখানে উপরে 31, নিচে পয়েন্টের চিহ্ন 1, 2টা 3 করেছে, 3টে 0, তারপরে পার্সেন্টেজ তুলে দিয়ে 1/100 সমান 31। এখান থেকে কোনাকুনি গুণটুন করে জৈব যৌগের ভর এত। সুতরাং জৈব যৌগের মোলার ভর হচ্ছে 1,00,000 গ্রাম পার মোল। যেহেতু 1 মোল যৌগের অণুর সংখ্যা কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা করতে 6.022 × 10⁻23 এবং আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব জৈব যৌগের একটি অণুর আয়তন কি হবে, 22.4 লিটারকে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করব, তো আসলো 3.71969 × 10⁻23 লিটার। 6-এর 3 নম্বর প্রশ্ন, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে স্মল এম এবং ক্যাপিটাল এম, বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো। এখানে হালকা বস্তুর ভর ছোট হাতের এম দেওয়া আছে, ভারী বস্তুর ভর বড় হাতের এম। বস্তু দুটির ভরবেগ সমান, তো আমরা ধরে নিই বস্তু দুটির ভরবেগ হচ্ছে পি। সুতরাং হালকা বস্তুর গতিশক্তি ই, এটাকে আমরা E1 দিলাম, সেটা হবে p²/2m, এবং ভারী বস্তুর যে গতিশক্তি এটাকে E2 দিয়ে লেখা হলো, এটা হচ্ছে p²/2 ক্যাপিটাল এম। সুতরাং E1/E2, এখান থেকে E1 এর মান এবং E2 এর মান বসিয়ে কাটাকুটি করে পেলাম ক্যাপিটাল M/স্মল এম। এটা গ্রেটার দেন 1 হবে, কারণ কি এখানে যেহেতু ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম আছে। সুতরাং এখান থেকে E1 গ্রেটার দেন E2, অর্থাৎ হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। পরে শেষ প্রশ্ন 4 নম্বর, এখানে নিচের প্রতিটির একটি করে উদাহরণ দিতে বলছে। অভিকর্ষ বল কাজ করছে এমন উদাহরণ দিতে বলছে, তো আমরা উত্তর বলে দিচ্ছি একবারই। এখানে উপর থেকে পতনশীল বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করে। খ নম্বরে আছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে এমন উদাহরণ। তাহলে একটি ঢিলকে যদি আমরা উপরের দিকে ছুড়ে দিই তখন
এবং গ নম্বরে বলছে বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষজ বল কোনো কাজ করছে না। তো এটার জন্য আমরা উদাহরণ দিচ্ছি এক ব্যক্তি সুটকেস হাতে অনুভূমিক পথে হেঁটে যাচ্ছে।